বেলঘরিয়া তখন নিতান্ত এক গ্রাম। স্থানীয়রা ডাকেন বেলঘর নামে। শিক্ষা ব্যবস্থা বলতে এককালে ছিল টোল, পরে পাঠশালা। 19 শতকের গোড়ায় উইলিয়াম কেরি একটি প্রাথমিক বিদ্যালয় চালু করলেও গ্রামবাসীদের বিরোধিতায় বেশি দিন টেকেনি তা। অথচ একটি বিদ্যালয়ের প্রয়োজনীয়তা দেখা দিচ্ছিল বহুদিন ধরেই। সে শতকের মাঝামাঝি সময়ে বিভিন্ন সরকারি নথিতে নাম পাওয়া যায় বেলঘরিয়া ভার্নাকুলার স্কুল নামে একটি বিদ্যালয়ের। কোথায় হারিয়ে গেল সেই স্কুল? কোথায় বা ছিল সেটি? এদিকে শিক্ষার চাহিদা বাড়ছিল ক্রমশই। 1872 সাল স্থানীয় জমিদার ও শিক্ষানুরাগী জগবন্ধু গঙ্গোপাধ্যায়ের বাড়িতে গুটিকয় ছাত্র নিয়ে শুরু হয় বেলঘরিয়া উচ্চ বিদ্যালয়ের যাত্রা। তখন অবশ্য নাম ছিল বেলঘরিয়া মিডল ইংলিশ স্কুল। শিক্ষক একজনই, বেণীমাধব ঘটক। ধীরে ধীরে ছাত্র সংখ্যা বাড়তে থাকল, দেখা দিল স্থান সংকুলান। 1877 সালে জগবন্ধু গঙ্গোপাধ্যায় দান করেন 10 কাঠা জমি। সেখানেই গ্রামবাসীদের সাহায্যে গড়ে ওঠে একটি ছোট্ট ঘর। বর্তমান স্থানে বিদ্যালয়ের পথ চলার সেই শুরু। বেলঘরিয়া ভার্নাকুলার স্কুলই যে পরবর্তীতে মিডল ইংলিশ স্কুলে রূপান্তরিত হয়, এই সম্ভাবনাটা আমরা উড়িয়ে দিতে পারি না। তার কারণ 1877 সালে জগবন্ধু গঙ্গোপাধ্যায় যখন এই জমি দিচ্ছেন, 10 কাঠা জমি স্কুলের নামে, তখন সেই জমির দলিল, এই যে সেই দলিলটা, সেই দলিলে আমরা লেখা দেখতে পাচ্ছি যে কলিকাতা পরগনার অন্তর্গত বেলঘরিয়া গ্রামের গভর্নমেন্ট সাহায্যকৃত বঙ্গবিদ্যালয়। বেলঘরিয়া গ্রামের, এই কথাটা মনে রাখা জরুরি। আজকে আমরা বেলঘরিয়াকে প্রায় শহরের সমতুল্য চেহারায় দেখলেও দীর্ঘদিন পর্যন্ত বেলঘরিয়া গ্রাম হিসাবেই পরিচিত ছিল। তারপর 1885-তে হান্টারের ইম্পেরিয়াল গ্যাজেটিয়ার অফ ইন্ডিয়াতে বেলঘরিয়ার যে পরিচয় লেখা, তাতে এই বাক্যটাও পাচ্ছি যে এইডেড ভার্নাকুলার স্কুল, মানে সাহায্যপ্রাপ্ত স্থানীয় বা বঙ্গবিদ্যালয়। আমরা 1887 সালের ক্যালকাটা গেজেটে এই স্কুলের একটা অন্য নাম পাচ্ছি। নামটা হচ্ছে বেলঘরিয়া এইডেড মিডল ভার্নাকুলার স্কুল। ওই একই ডকুমেন্টে স্কুলের আরেকটা নামও আছে, সেটা হচ্ছে বেলঘরিয়া মিডল স্কুল। এইগুলো থেকেই আমাদের মনে হয় যে 1872-এ জগবন্ধুর বদান্যতায় স্কুলের যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হলেও এর শিকড় লুকিয়ে আরও অন্তত 2 দশক আগে। দলিলে লেখা আছে, বেলঘরিয়া গ্রামের ও তৎপার্শ্ববর্তী গ্রামসমূহের সর্বসাধারণের উপকারার্থে জগবন্ধু গঙ্গোপাধ্যায় এই জমি দান করছেন এবং উক্ত জমিতে বিদ্যালয় অথবা চিকিৎসালয় ইত্যাদির নিমিত্ত কাঁচা অথবা পাকা ঘর তৈরি করা যাবে। বেলঘরিয়ার একটা ম্যাপ ব্রিটিশ লাইব্রেরিতে আছে, 1886 সালের আঁকা, সার্ভে অফ ইন্ডিয়ার। সেই ম্যাপটা আমি দেখেছি। সেই ম্যাপে ঠাকুরদাস ব্যানার্জি রোড এবং উমেশ মুখার্জি রোডের সংযোগস্থলের জায়গাটি স্কুল বলে চিহ্নিত করা। এখান থেকেই স্পষ্ট 1886 সালেই স্কুল স্বতন্ত্র পরিচিতি লাভ করেছিল এবং সেখানে স্কুল বিল্ডিং গড়ে উঠেছিল, কাঁচা হলেও, এবং তারই উল্লেখ রয়েছে সেই ম্যাপে। ওই দলিলে স্কুলের সীমা নির্ধারণ করা ছিল। উত্তরে শ্রী তিনকুড়ি মিত্রদিগের বসতবাটি, পূর্বে সরকারি রাস্তা, দক্ষিণে সরকারি রাস্তা ও পশ্চিমে ডোবা পুষ্করিণীর কিয়দংশ। ওই সরকারি রাস্তা দুটোই পরবর্তীতে উমেশ মুখার্জি রোড ও ঠাকুরদাস ব্যানার্জি রোড নামে পরিচিত হয়। বর্তমান স্থানে পথ চলা শুরু হওয়ার পর বাধাহীনভাবে এগোতে থাকে বিদ্যালয়। গ্রামের ছাত্ররা ভর্তি হন একে একে।
স্কলারশিপ পরীক্ষার জন্য প্রতি বছরই অংশ নিতে থাকেন বেশ কিছু ছাত্র। শতাব্দী ফুরিয়ে আসে দেখতে দেখতে। 20 শতকে পৌঁছে পাল্টাতে থাকে বেলঘরিয়ার চরিত্র। ছাত্র সংখ্যাও বৃদ্ধি পায়। সামাল দেওয়ার জন্য আরও কয়েকটি ছোট ঘর ও একটি হল ঘর নির্মাণ করা হয়। 1927 সালে জমি অধিগ্রহণ দপ্তরের কাছ থেকে উমেশ মুখার্জি রোডের অপর পাড়ে স্কুলের বিপরীতে একটি মাঠ ছাত্রদের খেলাধুলার জন্য পাওয়া যায়। ওই বছরই তৈরি হয় বিদ্যালয়ের প্রথম লিখিত সংবিধান। সেই সংবিধান অনুসারে প্রথম সম্পাদক নির্বাচিত হন হরিচরণ চট্টোপাধ্যায়। শচীন্দ্রনাথ চৌধুরী ছিলেন প্রধান শিক্ষক। প্রায় কাছাকাছি সময়ে 1931 সালে বেলঘরিয়ার কবি চণ্ডীচরণ মিত্র বিদ্যালয়ের বাৎসরিক কবি সম্মেলনের আয়োজন করেছিলেন। সেই আয়োজনে উপস্থিত হয়েছেন কাজী নজরুল ইসলাম, জলধর সেন, নরেন্দ্র দেব, অচিন্ত কুমার সেনগুপ্ত, বুদ্ধদেব বসু, দীনেশ দাস প্রমুখ। 30-এর দশকের এক ছাত্র দিলীপ কুমার রায়চৌধুরীর স্মৃতিচারণা থেকে উঠে আসে সেকালের ছাত্রাবস্থার টুকরো স্মৃতি। মেঝেই বসেছি, বোধহয় একটা ওই প্রশাসনের মতন পেয়েছে, মেঝে স্টিলের বই খাতা, সেটা ছিল ইনফ্যান্ট ক্লাস 1-এরও নিচে। তারও বোধহয় আবার দুটো শ্রেণী ছিল, ইনফ্যান্ট 1, ইনফ্যান্ট 2। আর তো সেই যেদিন ক্লাস 3-তে উঠলুম, হাই বেঞ্চি তার সামনে হাই, আমার কি আনন্দ। সেই মাস্টারমশাই মানে ট্রান্সলেশন জিজ্ঞাসা করছেন, আমার বেলায় এলো 5টি আঙুল। তা আমার এত আনন্দ, হাই বেঞ্চ, এত অহংকার যে আমি উঠে দাঁড়িয়ে বললাম 5টি ইংরেজি জানি, 5। আর একটা জানতুম যে 1-এর বেশি হলে H/EH যোগ হয়। তা আমি উঠে দাঁড়িয়ে বলেছিলাম 5 আঙ্গুল। আঙ্গুলের ইংরেজিটা জানতুম না। তা সেই মাস্টার সেই ডাক্তার দিয়ে মাথায় ঠুকে বললেন 5 আঙ্গুল, তুমি বসো। এইসব স্মৃতি। তখন শুধুমাত্র ষষ্ঠ শ্রেণী পর্যন্ত চলত পঠন পাঠন। এদিকে উচ্চতর শিক্ষার দাবি ক্রমে বাড়তে থাকে। নইলে ষষ্ঠ শ্রেণীর পর ছাত্রদের অন্য স্কুলে যেতে হতো। এমন পরিস্থিতিতে 1940 সালে ললিতমোহন মিত্রের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিরা গড়ে তোলেন দ্য ভিলেজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, যার মূল উদ্দেশ্য ছিল বেলঘরিয়া মিডল ইংলিশ স্কুলকে হাই ইংলিশ স্কুলে উন্নীত করা। তখন প্রধান শিক্ষক ছিলেন তুলসীদাস মুখোপাধ্যায়। উচ্চ শ্রেণীর জন্য প্রাচীন কাঠামোর পাশাপাশি দ্বিতল তৈরির কাজ শুরু হয়। সেই সময় সপ্তম ও অষ্টম শ্রেণীর ক্লাস কিছুদিনের জন্য নিকটবর্তী জীবনধন গঙ্গোপাধ্যায়ের বাড়িতে স্থানান্তরিত হয়। তখন কেমন ছিল স্কুলের পঠন পাঠন? তৎকালীন ছাত্র সুনীত মিত্রের স্মৃতিচারণায় ফুটে ওঠে সেই ছবি। তখন ইনফ্যান্ট ক্লাস বলে একটা শিশু শ্রেণী বলা হতে থাকে, সেইখানে ভর্তি হই আমি। সেইখানে ভর্তি হই, তখন আমাদের হাই বেঞ্চি বলে কিছু ছিল না, সব লো বেঞ্চিতে, মানে বসার যে বেঞ্চি তাই দিয়ে আমাদের পড়াশুনো হতো। স্কুল আমাদের তখন খাতাপত্র এসব ক্রাইসিস ছিল খুব। যুদ্ধ তখন আরম্ভ হয়ে গেছে কিছুদিনের মধ্যেই। কাগজ টাগজ নেই, আর খাতায় লেখার বাবানি, স্লেট পেন্সিল আমরা লিখতাম। আচ্ছা, আর পরীক্ষাগুলো সব হতো মৌখিক। ক্লাস 4-এ ওঠার পর লিখিত পরীক্ষা আমাদের হলো। ক্লাস 4 পর্যন্ত সমস্ত কিছু মৌখিক। আচ্ছা, স্কুলে ক্লাস 4 পর্যন্ত আমরা কিন্তু ওই মুখে মুখে সবই শেখাতো, এবং মাঠে এসে কড়াকিয়া, শতকিয়া, নামতা পড়ানো, এইগুলো আমাদের 3 ক্রান্তিতে 1 কড়া হতো, 4 কড়ায় 1 গন্ডা,
20 গন্ডায় 1 আনা, 16 আনায় 1 টাকা। আর শুভঙ্করের আর্যাও শেখাতো মুখে মুখে হিসেব, যেমন 1 মনের যা দাম হবে 2.5 সেরের দাম, মন প্রতি যত টঙ্কা হইবেক দর, 2.5 সেরের দাম শিশু তত আনা দর। যদি 16 টাকা 1 মন জিনিসের দাম হয়, তাহলে 2.5 সেরের দাম হবে 16 আনা। এই শুভঙ্করের আর্যা বলা হয়। কাঠায় কাঠায় জমির মাপে, কাঠায় কাঠায় ধুল পরিমাণ, এইসব শুভঙ্করের আর্যা শিখতো। পোশাক বলে কোনো ছিল না। হাফ প্যান্ট এবং অধিকাংশ জুতো পরার খুব একটা রেওয়াজ ছিল না তখন। হাফ হাতার শার্ট, আর মানে শুধু পায়ে টেক্স পরেও কেউ যেত, কেউ ওই বাটা নটি বয় শু বাটা কোম্পানির ছিল। তখন কেউ কেউ ইজের উপরেও যেত। ইজের হচ্ছে হাফ প্যান্টের দিশি সংস্করণ। স্কুলের সময় ছিল 11টা থেকে 4:10, 4টে পিরিয়ড হওয়ার পর টিফিন ছিল। সেই টিফিনের পরে 3টে ক্লাস হতো। টিফিন ছিল 40 মিনিটের টিফিন। স্কুল বিল্ডিং ছিল তখন মেন স্কুলটা বোধহয় এখনো আছে, পাশে তো এক্সটেনশন হয়। ওই দিকে রাস্তার ওপারে একটা বড় ফাঁকা জায়গা, সেই জায়গাটা ডান দিকে, বাঁ দিকে, পূব দিকে, পশ্চিম দিকে ছোট ছোট ঘর ছিল। আর এই যে ফাঁকা জায়গাটা, ওটাও কিন্তু ঘেরা জায়গা। ওটায় কোনো স্কুলের সভা সমিতি ইত্যাদি হলে ওইখানে হতো সভা। আর উপরে পাখার সিস্টেম তো ছিল না, স্কুলে তখন লাইটও আসতো। লম্বা কাঠে ওই কাপড়, মোটা কাপড় ঝুলানো ঝালর করে সেইটা থাকতো, এবং সেইটা পুলিশ সিস্টেমে একটা দড়ি বেঁধে পুলিয়া ছেলেরা, ছোট ছোট ছেলে, তারা একটু টানতো, আবার লুজ করে দিত। ওইটা যে নড়ছে তাইতে হাওয়া হতো। বিদ্যালয়ের দ্বিতল যখন তৈরি হচ্ছিল, পাশাপাশি চলছিল পড়াশোনা ও উচ্চ বিদ্যালয়ে রূপান্তরের প্রয়াসও। এর মধ্যেই চলে আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে জাপানি বোমার ভয়। 1942-43 এয়ার রেড প্রিকশনস বিভাগ গৃহহীন ও নিঃস্বদের বিদ্যালয় গৃহেই বসবাসের ব্যবস্থা করেন। সাময়িকভাবে ব্যাহত হয় স্কুলের কার্যক্রম। আর আমরা তো স্কুলে পড়ি, দিনের বেলা হয়তো কোনোদিন এয়ার রেড হলো, সঙ্গে সঙ্গে আমাদের স্কুল থেকেই ব্যবস্থা করা ছিল, রবার দেওয়া ছিল, জিয়ে আটকে রাখতো তুলো কানে দিয়ে, আর ওই বসার বেঞ্চির তলায় ঢুকে যেত। তখন তো তখন তো হাই বেঞ্চ হয়নি, ঢুকে যেত। অর্থাৎ বর্নিং যদি পড়ে অন্তত ওই বেঞ্চিগুলো ওইভাবে থাকতো। আবার যখন অল ক্লিয়ার বললো, সাইরেন বাজলো, তখন আবার বেরোতে পারলো। তবে এই টানাপোড়েন পরিস্থিতির মধ্যেও ছাত্র সংখ্যা বেড়ে 340-এ দাঁড়িয়েছিল। 1941 সালেই হাই ইংলিশ স্কুল হিসেবে স্বীকৃতি পায় বিদ্যালয়। আর 1943 সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় বেলঘরিয়া হাই ইংলিশ স্কুলকে ম্যাট্রিকুলেশন স্তর পর্যন্ত অনুমোদন দেয়। 1944 সালে 6 জন ছাত্র ম্যাট্রিকুলেশন পরীক্ষায় অংশ নেয়। নতুন শ্রেণী ও ছাত্রদের পঠন পাঠনের পাশাপাশি সমান্তরালভাবে চলছিল দ্বিতল তৈরির কাজও। কিন্তু বিশ্বযুদ্ধের সময়ে মূল্যবৃদ্ধি ও কাঁচামালের অভাবের কারণে তার গতি শ্লথ হয়ে আসে। জীবনধন গঙ্গোপাধ্যায়ের অর্থানুকূল্যে অবশিষ্ট বাধাও অতিক্রম করা যায় ও বেলঘরিয়া হাই ইংলিশ স্কুলের দ্বিতল কাঠামো সম্পূর্ণ হয়। দেশ স্বাধীন হওয়ার পর উদ্বাস্তু আগমনের কারণে বেলঘরিয়ার জনবিন্যাস পাল্টে যায়। স্বাভাবিকভাবেই বাড়ে ছাত্র সংখ্যাও, উন্নতি হতে থাকে পঠন পাঠনেরও। আমি 1950 সালে বেলঘরিয়া হাই স্কুলের ছাত্র হয়ে প্রবেশ করি।
4 বছর পড়েছিলাম। 1954 সালে আমি স্কুল ফাইনাল পরীক্ষা দিই। তখন তো হায়ার সেকেন্ডারি হয়নি, ওই স্কুল ফাইনাল অবধি ছিল। তো আমি যখন পড়েছিলাম তখন খুব সাধারণ একটা স্কুল ছিল, একটি মাত্র স্কুলই তখন বেলঘরিয়াতে ছিল। চারিদিকে ওই যে মধ্যিখানে যে স্কুলটার একটা চাতাল আছে ঢুকেই, ওই চাতালটা তখনও ছিল, চারিদিকে ঘর ছিল। একদম ডান দিকে আমরা টয়লেট করতে যেতাম। স্কুলে ঢুকেই বাঁদিকে একটা বারান্দা মতো ছিল, সেই বাঁদিকে একটা ঘর ছিল। সেই ঘরে আমার সময়কার যিনি হেডমাস্টার মশাই ছিলেন, ইংরেজি পড়াতেন, নরেন কৃষ্ণ গুপ্ত, তিনি আমাদের হেডমাস্টার ছিলেন। খুব সুপুরুষ ছিলেন, ভালো পড়াতেন। আর আমাদের প্রধানত ক্লাসটা হতো ঢুকেই বাঁদিকে যেটা ঘর, রাস্তার উপরে। স্কুলে পড়তে পড়তে রাস্তার লোকজন যাচ্ছে, খাবার দাবার যাচ্ছে। তখন তো এরকম এই ধরনের হকার ছিল না, ওই চানা বাদাম, ঘুগনিওয়ালা এই সমস্ত যেত, সেগুলো দেখতাম। স্কুলের বাড়ির রংটা ছিল আবছা লাল ইটে কালারের মতো। বাড়ির সামনে যে রাস্তা সেটা একদমই কাঁচা ইটের রাস্তা ছিল। ওই বড় বড় ইটের টুকরো দিয়ে ওটাকে সমান করে কাঁচা রাস্তা ছিল। স্কুলের বিল্ডিংয়ের সামনে ড্রেন যা ছিল সেটাও কাঁচা ড্রেন। দোতলা ছিল স্কুল, দোতলাতেও আমাদের ক্লাস হতো। ডান দিকে সিঁড়ি ছিল, আমি জানি না এখন ডান দিক কোন দিকে সিঁড়িটা আছে, ঢুকেই ডান দিকে। আমার খুব মনে পড়ছে আমাদের সময়কার যে ঘন্টা বাজাতেন, মানে আমাদের তো টিফিন পিরিয়ড বা অন্যান্য সময় ঘন্টা বাজতো, তার নাম ছিল কালীপদ। তার মুখটাও আমার মনে আসছে এতদিন পরেও। এছাড়াও সামনের দিকে যে জায়গাটা এখন একটা বিল্ডিং হয়েছে, ওই বিল্ডিংটা তখন ছিল না। তখন একটা ছোট মাঠ ছিল, একটু জল জমতো সেই মাঠটা। ওইখানে আমরা মাঝে মাঝে গিয়ে খেলাধুলো করতাম। 40 ও 50-এর দশকে বেলঘরিয়া হাই ইংলিশ স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন অতুল্যধন বন্দ্যোপাধ্যায়, সন্তোষ কুমার দে, সুরেন্দ্রনাথ শর, সুরেন্দ্রনাথ কর, অনিল কৃষ্ণ গুপ্ত প্রমুখ। তবে সেই সময় বিদ্যালয়ের সবচেয়ে জনপ্রিয় শিক্ষক ছিলেন বিপ্লবী প্রভাষচন্দ্র বন্দ্যোপাধ্যায়। স্কুলের তো প্রভাষ বাবুর সঙ্গে আমাদের সম্পর্ক তো আজ থেকে 70 বছর আগে, সেই জন্য পুরোটাই ভালোভাবে বলা খুব ডিফিকাল্ট। স্মরণে যতটুকুনি আছে সেইটুকুনি বলবো। তা উনি তো আমাদের স্কুলে আসার আগে উনি ভালো ছাত্র ছিলেন। আইএসসি পড়তে পড়তে উনি তখন বোধহয় ভাগলপুরে থাকতেন, স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়েছিলেন, কিছুদিন জেলও খেটেছেন, এবং যার ফলে ওনার আর পড়া হয়নি, পড়াশুনো আর এগোতে পারেননি। তারপর নানা জায়গায় নানা কাজ করে উনি বেলঘরিয়া হাই স্কুলে এসে স্থিত হয়েছিলেন। এবং আমাদের এই দুর্লভ সুযোগ হয়েছিল ওনার মতন একজন প্রতিভাবান গণিতজ্ঞের কাছে অঙ্ক শেখার। সেটা 1959 থেকে 1962, এই 3 বছর আমি ওনার খুব ঘনিষ্ঠ সান্নিধ্য পেয়েছিলাম। ইনফ্যাক্ট উনি বিনা পারিশ্রমিকে ছাত্রদের স্কুলের বাইরে কোচিং দিতেন, এবং স্কুল শেষ হয়ে যাওয়ার পর উনি কথার ছলে আমাদের নিয়ে যেতেন আরেকটা জায়গায়, আরেকটা বাড়িতে আমরা বসতাম, সেখানে উনি কথার ছলে অঙ্ক শেখাতেন। এবং সন্ধ্যের পরে আমরা গিয়ে ওনাকে বরানগর রোড স্টেশনে ট্রেনে তুলে দিতাম। উনি যেতেন উত্তরপাড়ায়, ওনার বাড়ি উত্তরপাড়ায়, ব্যানার্জি পাড়ায় ওনার বাড়ি। এবং উনি কখনোই ছাত্রদের ওপর খুব একটা বকুনি দেওয়া কি শাস্তি দেওয়ার মধ্যে ছিলেন না। খুব স্নেহভরে আমাদের যারা পারত না তাদের শিখিয়ে দিতেন। এবং তারপর তো 1962 সালের পর তো ওনার সঙ্গে যোগাযোগটা অনেক কমে এলো, কারণ পরবর্তী শিক্ষার জন্য আমাদেরও ব্যস্ত হয়ে যেতে হয়েছিল।
তারপর অবশ্য যখন যেদিনকে উনি মারা গেলেন সেদিনকে সমস্ত কাজ ফেলে আমরা ওনার বাড়িতে গিয়েছিলাম। সে এক দৃশ্য, হাজার হাজার ওখানকার উত্তরপাড়ার লোকেরা এবং আমাদের স্কুলের ছেলেরা ওখানে জমায়েত হয়েছিল ওনাকে শেষ বিদায় দেওয়ার জন্য। 1959 সালে উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত হয় এই বিদ্যালয়। শুরু হয় বিজ্ঞান ও কলা বিভাগের পড়াশোনা। ওই বছরই প্রধান শিক্ষকের পদে যোগ দেন ভবেশচন্দ্র পাণ্ডে। বেলঘরিয়া উচ্চ বিদ্যালয়ের উন্নতিতে তাঁর ভূমিকা অপরিসীম। তাঁর আমলেই সমগ্র বিদ্যালয় ভবনের তৃতীয় তল গড়ে ওঠে, এমনকি উত্তর পশ্চিম দিকে তৈরি হয় চতুর্থ তলও। পরবর্তী প্রায় 40 বছর অক্ষুণ্ণ ছিল সেই কাঠামো। বিদ্যালয়ের পড়াশোনার মানোন্নয়ন, পোশাক, ক্রীড়া প্রতিযোগিতা, শরীরচর্চা প্রভৃতির শুরুও তাঁর হাত ধরে। 1959 সাল আমার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর। ওই বছর আমরা ক্লাস 9-এ উঠলাম বেলঘরিয়া স্কুলে, আর সেই বছর থেকেই ক্লাস 9-এ 3 বছরের কোর্স চালু হলো হায়ার সেকেন্ডারি। পুরনো দিনের যে ম্যাট্রিকুলেশন পরীক্ষা সেইটা বদলে গেল। আমাদের বলা হলো যে 2টো বিভাগে ছাত্ররা পড়াশুনো করতে পারবে, একটা হলো বিজ্ঞান এবং একটা হলো আর্টস। আমাদের বেশিরভাগ ছাত্রই, প্রায় 130-40 জন ছাত্র পড়তাম আমরা ক্লাস 8-এ। তার বেশিরভাগ ছাত্র, প্রায় 100, বিজ্ঞান বিভাগ আমরা পছন্দ করলাম এবং আমরা ক্লাস 9-এ উঠলাম। ইতিমধ্যে স্কুলের জীবনে আর একটা ঘটনা ঘটেছিল। আমাদের যিনি প্রধান শিক্ষক ছিলেন তিনি দীর্ঘদিন স্কুলে অনুপস্থিত ছিলেন এবং পরে প্রয়াত হলেন। তার জায়গায় নতুন প্রধান শিক্ষক আসবেন। তো আমরা খুবই আগ্রহ নিয়ে নতুন প্রধান শিক্ষকের আসার অপেক্ষা করছি। সেই সময় শুনলাম আজই আমাদের স্কুলে নতুন প্রধান শিক্ষক আসছেন। আর আমাদের তখনকার যা সংস্কৃতি, আমাদের ছাত্রদের যা শিক্ষা, আমরা সব চিৎকার করতে আরম্ভ করলাম, হেডু আসছে, হেডু আসছে। আমরা দেখলাম 78C বাস স্ট্যান্ড থেকে ফিডার রোডের থেকে নেমে এক ভদ্রলোক, গায়ে কোট, ধুতি এবং শার্ট পরনে, তিনি দৃপ্ত পায়ে বেলঘরিয়া স্কুলের দিকে হেঁটে আসছেন। আর আমাদের ওই চিৎকার শুনে, আমাদের ঘরটা ছিল ক্লাস 9-এর একেবারে ঢোকার রাস্তার পাশেই। উনি চিৎকার করে বললেন, তোমরা শ্যালের মতন চিৎকার করছো কেন? ওনার ওই একটা কথাই এই 100 ছেলের চিৎকার নিস্তব্ধ হয়ে গেল। সবাই চুপ করে রইল। বলল, তোমরা কোন ক্লাস? সমস্যার আমরা জবাব দিলাম ক্লাস 9 সায়েন্স। উনি বললেন, পরে আমি আসবো। উনি বেরিয়ে গেলেন, আমরা চুপ করে রইলাম। সেই ঘটনাটা আমার জীবনে এত বড় প্রভাব ফেলেছিল, আমি আজও ভুলতে পারিনি এত বছর পরেও। ওনার মতন মানুষ যদি আমরা ভারতবর্ষের প্রতিটি জেলায় একটা করে স্কুলে পেতাম, আমাদের স্কুলের জীবনে, আমাদের বেলঘরিয়ার জীবনে যে পরিবর্তন উনি 3 বছরের মধ্যে ঘটিয়ে দিয়েছিলেন, আমার ধারণা সেই রকম পরিবর্তন সারা ভারতবর্ষের বিভিন্ন স্কুলে ঘটবে। 1966 সালের 3রা ফেব্রুয়ারি অকাল প্রয়াত হন ভবেশচন্দ্র পাণ্ডে। ওই বছরই বিদ্যালয়ে শুরু হয় বাণিজ্য বিভাগ। 3টি শাখার সেই পথ চলা
অটুট রয়েছে আজও। 1968 সালে বিদ্যালয়ের প্রথম ছাত্র পুনর্মিলন উৎসব অনুষ্ঠিত হয়, যে অনুষ্ঠানের ছাত্র সম্পাদক ছিলেন সুপ্রিয় মিত্র। 3 দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে সফলভাবে সমাপ্ত হয় সেই উৎসব। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞানী ও অধ্যাপক সত্যেন্দ্রনাথ বসুও। বিভিন্ন অতিথি শিল্পীর আগমনে বর্ণময় হয়ে উঠেছিল দিনগুলি। সঙ্গীত পরিবেশন করেন নির্মলেন্দু চৌধুরী, সুমিত্রা সেন, অনুপ ঘোষাল, দ্বিজেন মুখোপাধ্যায়, চিন্ময় চট্টোপাধ্যায়, সাগর সেন, হৈমন্তী শুক্লা প্রমুখ। অজিতেশ বন্দ্যোপাধ্যায় পরিবেশন করেন নাটক নানা রঙের দিন। এই পুনর্মিলন উৎসবে আমাদের ডক্টর ক্ষেত্রমোহন ঘোষ প্রস্তাব করলেন বেলঘড়িয়ার এইরকম একটা ঐতিহ্যবাহী স্কুলের পুনর্মিলন উৎসব, 100 বছর যার আয়ু হতে চলল। উনি প্রস্তাব করলেন এখন জীবিত বাঙালির মধ্যে সবচেয়ে বেশি যার নাম এবং প্রচার তিনি হলেন অধ্যাপক সত্যেন বসু। আমরা অধ্যাপক সত্যেন বসুকে নিয়ে এই পুনর্মিলন উৎসব উদ্বোধন করব। আমরা প্রথমে ভেবেছিলাম এটা অবাস্তব পরিকল্পনা, কিন্তু ডক্টর ক্ষেত্রমোহন ঘোষ নাছোড় এবং উনি গিয়ে সমস্ত ব্যবস্থা করে এলেন যে না, অধ্যাপক সত্যেন বসু আসবেন এই পুনর্মিলন উৎসব উদ্বোধন করতে। কিন্তু পরবর্তীকালে আমাদের কাছে একটা ছোট্ট সমস্যা এলো। ওনার পরিজন বললেন, বিশেষ করে স্ত্রী, ওনার যা বয়স এবং বর্তমান শারীরিক অবস্থা, তাতে ওনার পক্ষে রাত্রে গিয়ে উদ্বোধন করাটা একটু কঠিন হবে। তা আমরা তখন বললাম এইরকম যখন একজন মানুষ আসবেন তখন আমরা দিনের বেলায় উদ্বোধনটা করব। এবং তখন সেই দিনের বেলায় 7ই জুন 1968-তে ওই পুনর্মিলন উৎসব উদ্বোধন হয়েছিল। এবং বেলঘড়িয়া স্কুলে যারা এসেছেন তার মধ্যে সবচেয়ে বেশি যার পরিচিতি আছে তিনি হলেন সত্যেন বসু। তিনি এসেছিলেন। ভবেশচন্দ্র পাণ্ডের পর কালীপদ মুখোপাধ্যায় ও সুরেশচন্দ্র পাল প্রধান শিক্ষকের ভূমিকা পালন করেন। অবশেষে 1972 সালে বিদ্যালয়েরই শিক্ষক নিরঞ্জন চক্রবর্তী প্রধান শিক্ষকের পদ গ্রহণ করেন। সে বছরই ছিল বিদ্যালয়ের 100 বর্ষ। অথচ রাজনৈতিক অস্থিরতার কারণে কোনো অনুষ্ঠানই আয়োজন করা যায়নি। 70-এর দশকেও বিদ্যালয়ের খেলার মাঠ বলতে ছিল একমাত্র রাস্তার অপর পাড়ের ছোট জমিটি। 1980-81 সালে বিদ্যালয় ভবনের পিছন দিকে মিত্রদের পুকুর ও জমির কিয়দংশ কেনার পর সেখানেই পুকুর বুজিয়ে তৈরি হয় ছাত্রদের খেলার মাঠ। আর রাস্তার অপর পাড়ের মাঠটিতে তৈরি করা হয় বিদ্যালয়ের নতুন একতলা ভবন। এইসব কার্যক্রমের মধ্যেই 1983 সালে 11 বছর প্রধান শিক্ষকের দায়িত্ব পালনের পর অবসর গ্রহণ করেন নিরঞ্জন চক্রবর্তী। আর তারপর নমস্কার, আমি শিশির চক্রবর্তী। উনিশশো 83 সালের আগস্ট 24-এ আমি বেলঘড়িয়া হাই স্কুলে প্রথম জয়েন করতে যাই। তার আগে ছিলাম কাঁচরাপাড়া মিউনিসিপ্যাল পলিটেকনিক হাই স্কুল, সেখানেও প্রধান শিক্ষকের দায়িত্বেই ছিলাম। বেলঘড়িয়া হাই স্কুলে যেদিন আমি জয়েন করতে যাই, সেদিনের যেসব শিক্ষক শিক্ষাকর্মীরা আমাকে স্বাগত জানিয়েছিলেন তাদের মধ্যে অনেকেই আজ আর নেই। মাত্র 2-3 জন তাদের মধ্যে এখন জীবিত আছেন।
তারপরে 1983 থেকে স্কুলের উন্নতি যেভাবে আস্তে আস্তে সেই উন্নতির অগ্রগতি ঘটেছে, সেটা বিস্ময়কর অনেকের কাছে। 1988 সাল, বিদ্যালয়ের তৃতীয় প্রাক্তন ছাত্র পুনর্মিলন উৎসব, প্রভাত ফেরি, বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সমগ্র অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বেলঘরিয়ার বিভিন্ন কৃতী ব্যক্তি ও প্রাক্তন ছাত্রেরা। আমি 60 দশকের শেষ দিকে বেলঘরিয়া স্কুলের ছাত্র ছিলাম। তখন বেলঘরিয়া স্কুলের সামনে দিয়ে যে উমেশ মুখার্জি রোড গেছে তার পূর্ব দিকের একটা জমিতে আমরা খেলাধুলা করতাম। সকলে মিলে এলাকার ছেলেপেলেরা ওখানে খেলতো। পরে যখন শিক্ষক হিসাবে স্কুলে আমি যোগদান করি 80-তে, তখন স্কুলেরই ম্যানেজিং কমিটির উদ্যোগে ওখানে একটা ভিত খোঁড়া হয় বিল্ডিং করার জন্যে, কারণ স্কুলে তখন ছাত্রদের স্থান সংকুলান হচ্ছিল না। এরপর ধীরে ধীরে বিল্ডিংটা লিন্টন অবধি উঠে থেমে যায়। আমরা যারা স্কুলের প্রাক্তন ছাত্র, বর্তমান শিক্ষক অনেকে মিলে উদ্যোগ নিয়ে আমরা ওই বিল্ডিংটাকে সম্পূর্ণ করি। এলাকার লোকেদের মানে দরজায় দরজায় গিয়ে আমরা টাকা তুলেছিলাম। শুধু এলাকার লোকরা নয়, তৎকালীন যারা সমাজকর্মী ছিলেন বেলঘরিয়া অঞ্চলে, তারাও কিন্তু আমাদের এ ব্যাপারে প্রভূত সাহায্য করেছিলেন। একতলার পরে এই বিল্ডিংটা ওই অবস্থায় পড়েছিল। প্রাক্তন ছাত্র এবং বিদ্যালয়ের বর্তমান শিক্ষকের অনেকে উদ্যোগ নিয়ে একটা পুনর্মিলন উৎসব করে এবং সেই পুনর্মিলন উৎসবে যে অর্থ আমরা জোগাড় করতে পেরেছিলাম, সেই অর্থের বিনিময়ে ওই বাড়িটার একতলা কমপ্লিট করে দোতলা পর্যন্ত উঠে যায়। আমার মনে আছে এই বিল্ডিংটা উদ্বোধন করেছিলেন আরএন চ্যাটার্জি, আমাদের এলাকার প্রখ্যাত চিকিৎসক, এবং উপস্থিত ছিলেন শান্তিরঞ্জন ঘটক। শান্তিরঞ্জন ঘটকও কিন্তু ব্যক্তিগতভাবে তার বোধহয় বিধায়ক ফান্ড থেকে হবে, আমি সঠিক মনে পড়ে না, বেশ কিছু টাকা দিয়েছিলেন। আমাদের উৎসবটা হয়েছিল মহাকালী স্কুলের সামনের একটা মাঠে। টিকিট বিক্রি করেছিলাম আমরা কিন্তু পুরো এলাকার প্রতিটি বাড়িতে বিকেল 6টা থেকে রাত্রির 8টা-9টা পর্যন্ত ঘুরে ঘুরে অর্থ যোগান করতাম, অর্থ নিতাম। সেই অবস্থায় আমি বিস্ময়ের সাথে লক্ষ্য করি যে বেলঘরিয়া স্কুলের বহু প্রাক্তন ছাত্র তারা নিজেরা এগিয়ে এসে আমাদের ফান্ডে অর্থ দিয়েছেন। আমরা এমন কোনো বাড়ি নেই যেখান থেকে আমরা অর্থ সংগ্রহের ব্যাপারে প্রত্যাখ্যাত হয়েছি। সকলে দুহাত উজাড় করে তাদের সাধ্যমতো অর্থ দিয়েছেন এবং এই বিল্ডিংটা হওয়ার পরে আমাদের স্কুলের যে ছাত্রদের বসার জায়গার অসুবিধা, সেটা অনেকটা দূরীভূত হয়ে যায়। প্রধান শিক্ষক শিশির চক্রবর্তীর পাশাপাশি উল্লেখ্য সহপ্রধান শিক্ষক সরানন পাত্রের ভূমিকাও। 1992 থেকে 2006 পর্যন্ত সে দায়িত্ব পালন করেন তিনি। বিদ্যালয় প্রধান হিসেবে বিদ্যালয়ে জয়েন করার সময় সরাননবাবু সহকারী শিক্ষক ছিলেন। সে সময় সহকারী প্রধান শিক্ষক ছিলেন পঞ্চানন মণ্ডল। তিনি চলে যান অন্য একটা স্কুলে, তার বাসস্থান এলাকায় কাছাকাছি। মণ্ডলবাবু চলে যাওয়ার পরে সরানন পাত্র 1992 সাল এই সময়ে সেপ্টেম্বর মাসে বিদ্যালয়ের সহকারী প্রধান হিসাবে যোগ দেন। এটা একটা বিদ্যালয়ের জীবনে আমার বিচারে একটা মস্ত বড় টার্নিং পয়েন্ট। 90-এর দশকে বিভিন্ন সাফল্য বিদ্যালয়কে গর্বিত করে তোলে।
1992 সালে উচ্চ মাধ্যমিকে 7ম স্থান পায় বেলঘরিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র কুমারেশ দাস। আর তার ঠিক পরের বছরই 1993 সালে মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান দখল করে এই বিদ্যালয়েরই সৈকত দাস। এমন বিভিন্ন অর্জন ও গঠনমূলক কার্যক্রমের মধ্যে দিয়ে সে পৌঁছনো 1997 সালে বিদ্যালয়ের 125তম বর্ষ উদযাপন, প্রভাত ফেরি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও অন্যান্য। অভিভাবক, ছাত্র, শিক্ষক ও শিক্ষানুরাগীদের উদ্যম ছিল দেখার মতো। তারপর আসে নতুন সহস্রাব্দ, নতুন দিন। বেলঘরিয়া উচ্চ বিদ্যালয়ের যাত্রা অব্যাহত। এরই মধ্যে 4 তলা আদি ভবনটির বিভিন্ন ঘরে প্রাচীনত্বের জন্যে পঠন পাঠন ক্রমে অসম্ভব হয়ে পড়েছিল। পৌরসভার বাস্তুকারেরা সরেজমিন পরীক্ষা করে সেই ভবনটি ভেঙে ফেলার নির্দেশ দেন। ফলে নতুন ভবন গড়ে তোলার প্রয়োজনীয়তা দেখা দেয়। শ্রেণীকক্ষের অপ্রতুলতা আমি স্কুলে জয়েন করার পরে একটা মস্ত বড় সমস্যা আমার কাছে ছিল। সেই সমস্যা সমাধানের জন্যে আমাদের যে সুপ্রাচীন বিদ্যালয় গৃহ, যে গৃহটাকে এই বেলঘরিয়ার মানুষ, তামাম জনতা বেলঘরিয়া হাই স্কুল বলে চিনত, সেই বাড়িটাও ছিল ভাঙাচোরা অবস্থায়। বিশেষ করে 4 তলা, 3 তলার কয়েকটা ঘর একেবারেই ভেঙে পড়ে এমন অবস্থায় পৌঁছায়। এমনকি বেলঘড়ি কামারহাটি পৌরসভার যারা বিল্ডিং ইন্সপেক্টর ছিলেন, পৌর প্রধান, তিনিও এই স্কুলটার এই ভগ্ন দশা দেখে তিনি একটা এক্সপার্ট কমিটি পাঠান এবং ওই স্কুলের কয়েকটা ঘর যে একেবারেই অব্যবহারযোগ্য এবং যে কোনো সময় সেটা তার থেকে বিপদ সংগঠিত হতে পারে ইত্যাদি সম্পর্কে আমাদের অবহিত করেন। এবং আমরাও সিদ্ধান্ত নেই যে বেলঘরিয়া হাই স্কুলের ওই কক্ষগুলো রেখে দেওয়া কোনোভাবেই আর উচিত নয়, ছাত্রদের স্বার্থে, তাদের জীবনের স্বার্থে। 2003 সেপ্টেম্বরে শুরু হয় নতুন ভবন নির্মাণের কাজ। খরচের সিংহভাগ বহন করে তৎকালীন অভিভাবকেরা। এছাড়াও শিক্ষা দপ্তর সহ বিভিন্ন শিক্ষানুরাগীদের অর্থ সাহায্যে ধীরে ধীরে স্কুলের পিছন দিকের মাঠে গড়ে উঠতে থাকে নতুন ভবন। আদি চতুষ্কোণ ভবনটির অর্ধাংশ ভেঙে ফেলা হয়। 2005 সেপ্টেম্বরে উদ্বোধন হয় নবনির্মিত ভবনটির। উদ্বোধন করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। 2007 সালের অগস্ট মাস। দীর্ঘ 24 বছর প্রধান শিক্ষকের দায়িত্ব পালনের পর অবসর গ্রহণ করেন শিশির চক্রবর্তী। অবসর গ্রহণের 2 সপ্তাহ আগে স্কুলের বাৎসরিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁর অভিভাষণের শেষাংশে ফুটে উঠেছিল বিচ্ছেদ বেদনা। সে অংশটুকু শুনে নেওয়া যাক খোদ তাঁরই মুখে। আমার জীবনে তোমাদের বন্ধন ছিন্ন করা এক কঠিন শাস্তি হয়ে রইল। মনে পড়ে 24 বছর আগে তোমাদের স্কুলে আসার সময় এই অঞ্চলের আমার একজন প্রণম্য মানুষ সকলের সব কথা শোনার পর, সকলের সব কথা বলার পর অতিরিক্ত একটা কথা বলেছিলেন আমাকে, মাস্টার মশাই, বেলঘরিয়া হাই স্কুলের সুনাম এবং মর্যাদার উপর আমাদের অনেকের সুনাম এবং মর্যাদা নির্ভরশীল। আপনি তা রক্ষা করবেন। আজ তিনি নেই। আমি তার এই নির্দেশ যথাযথ পালন করতে পেরেছি কিনা সেই বিচারের দায়িত্ব নিতে হবে তোমাদের। তোমাদের রায় শোনার জন্যে
আমি অপেক্ষা করে থাকব। শিশির চক্রবর্তীর অবসর গ্রহণের পর ভারপ্রাপ্ত শিক্ষকের দায়িত্ব সামলান রতন কুমার দাস। 2008 সালের সেপ্টেম্বরে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন মনোজ কুমার পাত্র। 2016 সালে ভারপ্রাপ্ত শিক্ষকের পদে আসীন হন মনোজ কুমার সিং। 2021 থেকে সে দায়িত্ব সামলাচ্ছেন সজল ঘোষ। বেলঘড়িয়া অঞ্চলের শিক্ষা বিস্তারের মহান ব্রত নিয়ে 1872 সালে বেলঘড়িয়া হাই স্কুলের যে পত্তন হয়েছিল, আজ 150 বছর পেরিয়ে 154 বছরে পা দিয়েছে। এই বিদ্যালয় আজও সেভাবেই শিক্ষা বিস্তারের কাজ করে চলেছে। বহু প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ের যখন আমি যোগদান করেছি 1990 সালে, তো প্রায় 35 বছরের ওপর এই বিদ্যালয়ের যে উন্নতি সবটার সঙ্গে আমি পরিচিত। একাডেমিক দিক থেকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এই বিদ্যালয়ের ক্ষেত্রে রয়েছে, একটা অবদানই বলা যায়। সেটা হচ্ছে যে 90 সালের গোড়ার দিক পর্যন্ত এই বিদ্যালয়ের ছাত্রদের পরীক্ষার ফলাফল খুব হতাশাজনক ছিল। সেই সময় পশ্চিমবঙ্গের সব স্কুলের মতোই এখানেও ষান্মাসিক ও বার্ষিক দুটি পরীক্ষাই হতো, কিন্তু ষান্মাসিক পরীক্ষার কোনো প্রভাব বার্ষিক পরীক্ষায় বা পাশ ফেলের ক্ষেত্রে ছিল না। তো সেই সময় বিদ্যালয়ের যিনি প্রধান শিক্ষক ছিলেন শিশির কুমার চক্রবর্তী স্যার, সহ প্রধান শিক্ষক ছিলেন সদানন্দ পাত্র স্যার এবং একাডেমিক কাউন্সিলের অন্যান্য সদস্যরা মিলে একটা গুরুত্বপূর্ণ এবং যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছিল যে সারা বছরের পরীক্ষা ব্যবস্থার একটা আমূল পরিবর্তন ঘটালো এবং দুটির বদলে সারা বছর ধরে 4টি পরীক্ষা নেওয়া শুরু হলো এবং 4টি পরীক্ষার ফলাফলকেই গুরুত্ব দিয়ে সার্বিকভাবে চূড়ান্ত একটা ফলাফল ঠিক হতো। এর ফলে যেটা হয়েছিল যে ছাত্রদের মধ্যে পাঠাভ্যাসটা এত তৈরি হলো, পড়াশোনার মানের উন্নয়ন ঘটলো। এই ঘটনাটা ব্যারাকপুর শিক্ষা জেলার মধ্যে আমাদের স্কুলেই প্রথম হয় এবং স্বাভাবিকভাবেই ব্যারাকপুর শিক্ষা জেলার মধ্যে একটি অন্যতম সেরা স্কুল হয়ে ওঠে বেলঘড়িয়া হাই স্কুল। ছাত্র সংখ্যা বাড়তে থাকে, ঘরের প্রয়োজন হয় এবং ধীরে ধীরে এই বিদ্যালয়ের নতুন নতুন ভবন গড়ে ওঠে। বর্তমানে এখানে 3টি বিল্ডিং বা ভবন রয়েছে। আমরা যে বাড়িটায় বসে কথা বলছি এটিই হচ্ছে বিদ্যালয়ের সবচেয়ে পুরনো বাড়ি। এটি 4তলা বাড়ি, কিন্তু এর 3তলা এবং 4তলার এতটাই ভগ্নদশা যে আর ব্যবহার করবার মতো অবস্থায় নেই। প্রথম 2টি তলাতেই এখন আমাদের ক্লাস বা অন্যান্য কাজকর্ম হয়। হয়তো অদূর ভবিষ্যতে এই বাড়িটিকে কতটা রক্ষা করা যাবে সেটা খুব সন্দেহের বিষয়, হয়তো ভেঙে ফেলতে হবে। এবং এই যে ঐতিহ্যবাহী এই যে বাড়িটি, এটির অস্তিত্ব ভবিষ্যতে আর কতদিন থাকবে সেটাও একটা প্রশ্নচিহ্নের সামনে এখন রয়েছে। তবু যদি পুরনো কাঠামো রেখে এর কোনো সংস্কার করা সম্ভব হয় তাহলে সেক্ষেত্রে এটা হেরিটেজ বিল্ডিং হিসেবে বেলঘড়িয়া হাই স্কুলে থেকে যাবে। বহু ছাত্র এই স্কুল থেকে পাশ করে বেরিয়েছে, তারা পৃথিবীর বিভিন্ন ক্ষেত্রে বর্তমানে লব্ধ প্রতিষ্ঠিত। আরও বহু ছাত্র নিশ্চয়ই এই বিদ্যালয় থেকে পড়াশোনা করে সমাজে প্রতিষ্ঠিত হবে। বিদ্যালয়ের যে সম্মান, যে গৌরব নিশ্চয়ই আরও বৃদ্ধি হবে। তো আমি আশা করব যে যেভাবে এই বিদ্যালয় তার দায়িত্ব এবং বেলঘড়িয়া অঞ্চলের জনসমাজে শিক্ষা বিস্তারের যে ভূমিকা নিয়ে এতদিন এগিয়েছে, আগামী ভবিষ্যতেও সেভাবেই চলবে এবং আমি আশা করব যে বিদ্যালয়ের আরও সুনাম বৃদ্ধি পাবে, আরও গৌরব বৃদ্ধি পাবে। দেড়শো বছর পেরিয়েও অমলিন বেলঘড়িয়া উচ্চ বিদ্যালয়। 1872 থেকে যে স্কুলের যাত্রা শুরু, নানা চড়াই উতরাই সামলে তা এখনো বাধাহীন। স্কুল ঘিরে শিক্ষক ও ছাত্রদের আবেগ আজও কমেনি এতটুকু। বহু কিংবদন্তি শিক্ষকের নাম
আজও ঘুরে বেড়ায় লোকমুখে। জীবনের স্বক্ষেত্রে প্রতিষ্ঠিত ছাত্রদের সংখ্যাও অসংখ্য। এত বছরের পথ চলায় স্মৃতিও জমেছে যথেষ্ট। গ্রন্থাগার, শ্রেণীকক্ষ বা প্রধান শিক্ষকের ঘর, বিদ্যালয় প্রাঙ্গণ বা মাঠে খেলাধুলা, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, রবীন্দ্র জয়ন্তী, সরস্বতী পূজা ইত্যাদি স্মৃতি বিদ্যালয়ের যে কোনো ছাত্রের কাছেই উজ্জ্বল। বার্ষিক পত্রিকা ছায়াপথ কিংবা অন্বেষা, ত্রৈমাসিক বেলঘরিয়া হাই স্কুল পত্রিকা, প্রত্যেক শ্রেণীতে একাডেমিক ক্যালেন্ডার বা প্রজ্ঞাপনী, ছাত্ররা ভোলেননি কিছুই। শিক্ষকদের স্নেহ ও শাসন সারা জীবনের পাথেয় হয়ে থেকেছে। প্রার্থনা সঙ্গীতের সমবেত কণ্ঠ কিংবা ছুটির ঘণ্টা, স্মৃতি মেদুরতায় ভেসে যেতে কে না ভালোবাসেন। সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে বেলঘরিয়া, বদলেছে বিদ্যালয়ও, কিন্তু তারপরও মূল কথাটি একই থেকে গেছে, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম।